Okay,
এটাই কি ঠিক? হ্যাঁ বাবা, তারা যদি ঝিনুককে এখানে তুলে এনেছে, তারা মানে ওরা তো ফোনে আমাকে বলল তুই নাকি ঝিনুককে এখানে তুলে এনেছিস। সে বাবা সব মিথ্যে কথা। না, মিথ্যে নয়। মিস্টার সেনাল, তুমি প্রমাণ দিতে পারবে? নিশ্চয় পারবো স্যার। সমুদ্রবাবু ঝিনুককে এখানে তুলে এনে কি করেছে আর না করেছে সেটা ঝিনুকের মুখ থেকে আমি শুনলাম স্যার। আর সেই সঙ্গে সমুদ্রবাবু ঝিনুককে এখানে তুলে এনেছে তার প্রমাণ আমি এখন দিচ্ছি। এবার এখানে আসো তো। তোমার মিথ্যে আমাকে সাক্ষীটাকে আমি দুঃখটা তুমি মিথ্যে বলবো। টাকা যখন নিয়েছি আমি সেটা আমি বলবো। দুঃখটা মেয়েরা তো কি শিখিয়ে দিয়েছে আর টাকাই না তো ভিক্ষা দিয়েছে। না, এখন আমি বলছিলাম যে স্যার ওই সমুদ্রবাবু প্রথমবাবু থেকে টাকা নেই ঝিনুককে এখানে তুলিয়ে আনার জন্য। মিথ্যে কথা বাবা, মিথ্যে কথা। মিথ্যে নয়, ওই ম্যানেজার বাবু যা বলছে সেটাই ঠিক কথা। তারপর কি হয়েছে সুদাগর? তারপর কি বলবো হুজুর, ওই সালানার ভাগ দিয়ে আমি দেখি ওই ম্যানেজার বাবু ঝিনুককে ইয়ে করে দিল, মানে রেপ। দুঃখটা কি উল্টো পাল্টা বলছে। না না, ভুল বলা হয়ে গেল হুজুর। এই ঝিনুকেই ম্যানেজার বাবু আবার ওই ঝিনুক সমুদ্র বাবুকে রেপ। এই বুড়ো, যা শিখিয়েছে তাই মনে মনে করে বল, নাহলে একটা তোকে চালিয়ে যাবো। ওরে বাবা রে, কি দেখেছিস তাই বল। এই সব ভুলিয়ে যাচ্ছে হুজুর। ওই ম্যানেজার বাবু যা বলছে সেটাই ঠিক। ওই যে যাকে রেপ করা সে তাকে রেপ করেছে। আমি ভাড়া করে যাচ্ছি। এর বেশি আমি আর কিছু বলতে পারবো না। আমি যাচ্ছি। দেখলো তো মিস্টার সান্না, সত্যি কি মিথ্যে করা যেমন কঠিন তেমনি মিথ্যেকেও সত্যি করা কিন্তু সহজ নয়। সত্যি কি মিথ্যা তা তো আসল প্রমাণ আমাদের সামনে রয়েছে। আসল প্রমাণ মানে মা করেছে ওই বুধর বাদে অতিরিক্ত নেশাগ্রস্ত হওয়ার কারণে ঠিকমতো বাকিয়ে বুঝে বলতে পারছে। আর আপনি ছেলেকে জিজ্ঞেস করুন না ওর উপর যেটা হয়েছে তার জন্য দায়ী কে? আমি বলতে পারবো না, আমি কিচ্ছু বলতে পারবো না। বল না বল, তোর উপর যা কিছু ঘটেছে তুই আমাকে সত্যি করে বল। তোর সম্মানকারী যেই হোক না কেন আমার কাছে তার কোনো খবর নেই। বলো ঝিনুক, বলো কে তোমার কি ক্ষতি করছে তুমি আমাকে বলো, আমি নিজে হাতে তাকে শাস্তি দেবো। তুমি শুধু একটিবার বলো। কি হলো ঝিনুক, তুমি নীরব কেন? তবে কি সান্নাল তোমাকে ভয় থেকে নীরব থাকতে বাধ্য করছে? তোমার কোনো ভয় নেই ঝিনুক, কোনো ভয় নেই। আমি তো তোমার পাশে আছি। আমি তোর পাশে আছি গো। আমি ভয়ে বলতে পারি। যদি একটা পয়টা উল্টো পড়েছিস তোর সমুদ্রকে আমি তোর কে কি করতে চেয়েছিল? ঝিনুক! ঝিনুক! আমার কথা মিললে তো স্যার আমার প্রমাণ দেওয়ার কথা আমি প্রমাণ দিয়ে দিলাম। এবার আপনি কি করবেন আর না করবেন সেটা আপনার ব্যাপার স্যার। আমার মনে হয় ও মিস্টার সালমান ঝিনুককে ভয় দেখিয়ে সেটা বাবা সম্পদ জানোয়ার নিজের কামনাকে চরিতার্থ করতে আমার মান সম্মানকে জলাঞ্জলি দিয়ে না বাবা তোর সঙ্গে আমার আর কোনো সম্পর্ক নেই। আজ থেকে আমি তোকে ত্যায্য করতে না না, নির্দোষ সমুদ্রকে আপনি এত বড় সাজা দেবেন না। আমি বলছি সমুদ্র সম্পূর্ণ নির্দোষ। কিন্তু যে প্রমাণ আমি পেয়েছি ও প্রমাণ ভুল, মিথ্যে।
হ্যাঁ মিথ্যে। সমুদ্র যে নির্দোষ তার প্রমাণ আমি দেবো। তার আগে আপনি আপনার নিজের সন্তানের চোখের দিকে ভালো করে তাকিয়ে দেখুন তো বাবা, ওর চোখে মুখে কি অপরাধের সামান্য চিহ্ন আপনি খুঁজে পাচ্ছেন? যার হাত ধরে আমি নতুন করে বাঁচার স্বপ্ন দেখেছিলাম, যাকে সাথে নিয়ে এই সুন্দর পৃথিবীটা হৃদয় ধরে উপভোগ করতে চেয়েছিলাম, সে যখন আমার রঙিন পৃথিবীটাকে ধূসর বিবর্ণ করে চলে গেল, তখন নিজেকে আর নিরপরাধ প্রমাণ করার কোন ইচ্ছে আমার নেই। কিন্তু আসল সত্যটা সবার জানা দরকার সমুদ্র। অনেক মিথ্যের অন্তরালে আমার সত্যটা আজ হারিয়ে গেছি, কিন্তু আমি আমার কল্পনার ক্যানভাসে দেখতে পাচ্ছি অসংখ্য নির্মম সত্যের ছবি। কি সেই সত্য? মিথ্যের ক্যান্সারে আক্রান্ত মৃতপ্রায় আমার পবিত্র ভালোবাসা। আমি তোমার ভালোবাসাকে আবার বাঁচিয়ে দিই, কিন্তু আমার বিশ্বাস আছে বলে গেছি কি তোমাকে আবার নতুন করে বিশ্বাস অর্জন করতে হবে। কিন্তু কেমন করে পারবো? রক্ত যদি নিজের রক্তকে অবিশ্বাস করে। হ্যাঁ করবে। এই প্রজেক্ট ঘোষালের বিশ্বাস শুধু প্রমাণের উপর নির্ভর। দেব বাবা দেব, তোমার রক্ত তার বুকে রক্ত নিংড়ে দিয়ে প্রমাণ করে দেবে যে রক্ত দূষিত নয়। তোমার সমুদ্র নিজে শেষ হয়ে প্রমাণ করে দেবে যে তোমার কোনো কিছুই শেষ হতে চায়নি বাবা, তোমার কোনো কিছুই শেষ হতে চায়নি বাবা। শেষ হয়ে যাবে অচিরে বোধহয় আমার সমস্ত স্বপ্ন আশা আকাঙ্ক্ষা শেষ হয়ে যাবে। এত চেষ্টা করেও আমি কিছুতেই মন্দিরের স্মৃতিশক্তি ফিরে আনতে পারছি না। আপনাকে মন্দিরে বলে ডেকে আমি তো কোনো তৃপ্তি পাই সাহেব। কিন্তু ওই নামটা শুনে আমার বুকের ভেতরটা যেন আলোচন করে, যেন মনে হয় ওই নামটা আমার কত চেনা। আর কি মনে হয় সাহেব? তোমার এই বিয়ের নামটা কেন জানি না আমার বড় আপন বলে মনে হয়। তোমার জীবনের করুণ কাহিনীর সাথে আমার স্বপ্নের অবাস্তব অদ্ভুত মিল আছে। আপনি আর কি দেখেছেন মেম সাহেব? আমি যেন ডানা মেলে উড়ে চলেছি অজানার ঠিকানায়। উঠতে উঠতে আমি পৌঁছে গেছি এক সুন্দর সবুজ গ্রামে, যে গ্রামের পথ ঘাট ও গাছ গাছালি সমস্ত আমার কত চেনা, কত আপন মনে করে দেখুন তো মেম সাহেব, সেই গ্রামের নাম বুঝি পলাশপাড়ুন। পলাশপাড়ুন? হ্যাঁ পলাশপাড়ুন। শিশির ভেজা ঘাসের চাদরে ঢাকা সেই গ্রাম যেন একটা শান্তির স্বর্গ। শাল পলাশ কৃষ্ণচূড়ার ফুলে রাগানো সেই গ্রাম যেন একটা সুখের উপবন। হ্যাঁ ওই রাঙামাটির পথের ধারে কৃষ্ণচূড়ার কাজ, আর অন্যদিকে পদ্মা দিঘির সান পাঠানো খাল। তুমি ঠিক বলেছো দিদি, তুমি ঠিক বলেছো। ওই কৃষ্ণচূড়ার ফুলের সাজ পরে ওই গ্রামের মেয়েরা তাদের কলসি কাটে নিয়ে ওই পদ্ম নদীতে স্নান করতে যেত। আর তাই দেখে গ্রামের এক পাগল ছেলে গেয়ে ওঠে, আমি আবার বলছি আমি মন্দিরা নই। হ্যাঁ তুমি আমার মন্দিরা। তুমি একবার মনে করে দেখো মন্দিরা, ওই পদ্মদিঘির কালো জলে ঝাঁপিয়ে পড়ে তোমার দেব তোমার জন্য কত পদ্ম শালুক তুলে এনে দিয়েছে। পদ্ম শালুক? ওই কৃষ্ণচূড়া গাছটার তলায় কোনো এক
সোনালী সন্ধ্যায় তুমি তুমি আমায় কত ঘর বাঁধার স্বপ্ন দেখিয়েছিলে, আর তোমার সেই স্বপ্নের জালে বাধা পড়ে সেই দিন আমি গিয়েছিলাম এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায়। কিন্তু আমারও অসম্মান। তাহলে তো সবার আগে তোদেরও বাড়ি থেকে তাড়াতে হয় সুমন্ত। আমি না তোর বন্ধু। আমি তোকে বলতে চাই আমাদের সাময়িক দুঃখের বিনিময় যদি কারো একটা জীবন সুখে ভরে ওঠে তাহলে দুঃখের জন্য আমরা যে আমাদের দুঃখ মেনে নিতে পারি কেউ মেনে নিতে না পারলে আমি আমার সব দুঃখ মেনে নিলাম বাবু। কিন্তু তোমার কাজ কতদূর এগিয়েছে? আমি হেরে গেছি বাবু, আমি হেরে গেছি। আপনাদের এই সাথীর মাঝখানে আমি যে আমার মন্দিরাকে ফেরাতে পারলাম না বাবু, আর তাই তো আমি আমার ভালোবাসার সাথ দিয়ে গেলাম। এই জন্মে নাই ভাবেলা তোমায় পর জন্মে যেন পাই। আমি থাকিব তোমারি আশা, আমি থাকিব তোমারি আশা। আপনি আমার তাই তো তোমাকে আমার বলতে ইচ্ছে করে বেশি ভালো শুধু তোমাকে ভালোবাসি আজও তোমাকে বাসবো ভালো চিরদিন শুধু তোমাকে শুধু তোমাকে শুধু তোমাকে বেশি ভালো শুধু তোমাকে ভালোবাসি
উপেক্ষা করে নির্লজ্জের মতো পর পুরুষের কাছে বিলিয়ে দেওয়া তোমার কাছে ভদ্রতা। পরস্ত্রীর কমর জড়িয়ে প্রেম নিবেদন করা বুঝি তোমাদের সুসভ্য সমাজের কাছে ভদ্রতা, তাই না? তুমি You are an obedient servant in this family, but I am her husband. Second time তুমি যদি আমার স্ত্রীর সাথে এরকম অসভ্যতা করো, তাহলে আমি থানায় তোমার নামে কমপ্লেন করবো। আমার ব্যক্তিগত ব্যাপারে ব্যক্তিগত সম্পত্তি নয় মমি, ব্যক্তিগত সম্পত্তি নয়, স্বামী স্ত্রীর সম্পর্কটা একান্ত ব্যক্তিগত। আর এর মধ্যে অন্য কারো প্রবেশ করাটা শুধুমাত্র অপরাধী নয়, অসভ্যতা। কিন্তু তোমাদের আচরণ তো পশুর চেয়ে কিছু কম দেখছি না। পশুরা যেমন নিত্য নতুন সঙ্গী নিয়ে শরীরে খেলায় মেতে ওঠে, তোমরা তেমনি একাধিক সঙ্গী নিয়ে শরীরে খেলায় মেতে উঠেছ। কি বলে? আমার এত বড় অপমান! স্বামী হলো তোমার স্থান যে আমার কোথায় সেটা আমি তোমাকে বুঝিয়ে দিতে শুধুই দর্শকবৃন্দ, আজকের এই কাহিনী চিত্র অত্যন্ত নাটকীয় মনে হলো এক নির্মম বাস্তব। শিক্ষায় সভ্যতায় আমরা যত বড় হচ্ছি, আমাদের মন কিন্তু ততই ছোট হচ্ছে। তাই তো আজ অধিকাংশ দম্পতির মধ্যে স্বামী কর্তৃক স্ত্রীর উপরে নির্যাতনের কথা আমরা শুনলেও স্ত্রীর উপর স্বামীর উপর, স্ত্রী কর্তৃক স্বামীর উপর নিপীড়ন কিন্তু আজ আর বিরল ঘটনা নয়। কি আর বলবো মমি, বাংলার বধূদের কাছে পতি হলো পরম গুরু, আর তোমার মতো উচ্চ শিক্ষিত আধুনিক বধূদের কাছে পতি হলো পালিত গরু। আর তার আমার মেয়েকে ইনসাল্ট করে কথা বলে আমি তোমাকে চরম শাস্তি দেবো। কি আর শাস্তি দেবে? আপনারা মিথ্যা অপরাধকে অজুহাত করে আমাকে আমার বাবা মার কাছ থেকে তুলে সরিয়ে দিয়েছে। আমি একজন বিলেত ফেরত ডাক্তার, সেটা আমি আপনাদের জন্য ঘুরতে বসেছি। আর বলতে হবে না দি, আমি তোমার জন্য কলকাতায় একটা দারুণ নার্সিং হোম বানিয়েছি। নার্সিং হোম? আর কয়েকদিনের মধ্যে আমরা সেখানে করবো। সেখানে আবার নতুন করে তুমি প্র্যাকটিস শুরু করবে? না, আমি গ্রামে প্র্যাকটিস করবো, সেই গ্রামের মানুষের সেবা করবো। আর সেবা করার জন্য আজকে কেউ আর ডাক্তার পড়ে না বাবাজি, ওই ডাক্তারি পরে ইনকাম করার জন্য। আরে আজ পড়াগ্রামে প্র্যাকটিস করে তুমি কোটা ইনকাম করবে না তা? না 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 না, তোমাকে কলকাতায় যেতেই হবে। প্লিজ ভূমি, আমাকে তোমরা মুক্তি দাও। আমি অর্থ সম্পদ প্রভাব প্রতিপত্তি কিচ্ছু চাই না, কিচ্ছু না। আমি গ্রামের মানুষ হয়ে আমার জীবন তো দেশ দেবী, আমার বাবা মার চরণে পড়ে থাকতে চাই। কিন্তু আমি যে তোমাকে অনেক উঁচুতে পৌঁছে দিতে চাই বাবাজি। এই জীবনে অভিধান থেকে বাবা মা ভাই বোন শব্দগুলোকে সব মুছে ফেলে নতুন শব্দ আমদানি করতে হবে। আর সেই শব্দগুলো হলো টাকা। কিচ্ছু চাই না, কিচ্ছু না। কিন্তু আমরা চাই কোটি কোটি টাকার মালিক হবে তুমি। অল ইন্ডিয়ার মধ্যে তুমি হবে একমাত্র গ্রেট ডক্টর। আর সবাইকে দেখে চিৎকার করে বলবো, this great Dr. T.P. Sir is my son-in-law. আমাকে আপনারা একটু শান্তিতে থাকতে দিন, আমাকে একটু সুখে শান্তিতে আপনারা থাকতে দিন। আমি শান্তি চাই, শান্তি চাই, শান্তি চাই। আমি তো আচ্ছন্ন হয়ে দেখলাম সে রক্তাক্ত অবস্থায় ওই মন্দিরা বলে চিৎকার করে যাচ্ছে। তাকে কাঁদতে থেকে আমি নিজেকে কেঁদে ফেললাম। তবে কি আপনি
তার হারিয়ে যাওয়া মন্দিরা সে কি আপনার স্বামী? স্বামী? সে আমার স্বামী হতে যাবে কেন? সুমন্তই তো আমার স্বামী। আজ আপনি হঠাৎ করে আমাকে এরকম প্রশ্ন করছেন কেন? বৌদি, আপনি মনে অসুস্থ বোধ করছেন। সুমন্ত, সুমন্ত, আমাকে একটু মিলিয়ে যাওয়ার চেষ্টা কি করবেন না? সত্যি করে বলুন আপনি কে? স্বপ্নে দেখা ওই দেব নামে ওই মানুষটাকে কেন আমার এত চেনা আপন আপনে মনে মনে হয়? সুমন্ত আমার স্বামী করে কেন আজ পর্যন্ত আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক গড়ে ওঠেনি? আপনি আমার সঙ্গে নকলের স্বামীর অভিনয় করতে করতে আপনাকে আমার এত আপন করে মনে হয়। আপনি সত্যি আমায় ভালোবাসেন? না বৌদি না, এটা আপনার সম্পূর্ণ ভুল ধারণা। তাহলে বারবার লুকিয়ে আপনি আমার মুখের দিকে তাকিয়ে কি দেখেন? একটুখানি শোন। আমার দিকে খাঁচায় বন্দি পাখি মুক্ত নীলাকাশ দেখে যা ভাবে, আপনি অস্বীকার করলে আমি বুঝতে পারি যে আমার স্বামী স্বামী স্ত্রীর অভিনয় করতে করতে আপনি যে আমাকে ভালোবেসে ফেলেছেন। না বৌদি না, এটা এমন কথা আপনি করবেন না। সুমন্ত জানতে পারে। সুমন্ত, এতক্ষণ কি তোরা স্বামী স্ত্রীর অভিনয় করছিলি? দাদুর কাছে আমি কি নিয়ে রিহার্সাল করবো সেটা একটু প্র্যাকটিস করে নিচ্ছিলাম। আর প্র্যাকটিস করতে হবে না, কারণ আজই আমি আমার স্ত্রীকে এই বাড়ি থেকে নিয়ে যাব। তোরা ভাই তুই যাস না ভাই। কেন সম্ভব? এতে তোর কোনো আপত্তি আছে? না মানে ওর না থাকলে আমার আছে। তোমার কোনো আপত্তি আমার কাছে কার্য হবে না, কারণ তুমি আমার স্ত্রী। আমি যেখানে যাব তোমাকে আমার সাথে সেখানেই যেতে হবে। কিসের স্ত্রী আমি? সাথী। সাথী নয়। এবং আমি যে কে সেটা আমার কাছে এখনো অজানা। তাই আজ আমি পরিষ্কার করে বুঝতে পেরেছি আমার স্মৃতি শক্তি হারানোর সুযোগে তোমরা আমার জীবনটাকে নিয়ে একটা নাটক তৈরি করেছো। আর সেই নাটকে তোমরা আমাকে তোমাদের ইচ্ছে মতো নাচাচ্ছ। কিন্তু আর নয়, আজ আমি দাদুর কাছে পরিষ্কার করে জানিয়ে দেব যে এর আসল রহস্যটা কি। সাথী, আয় তোরা তো ওই সারা মাগনা ছোকরা বর গেছে এই পুরো বরের সঙ্গে ঘর করবি আয়। ও সালা দেখো এই পুরোর বিয়ে কত রস। ছাড়বো কি ও সখী, তুমি যে আমার হৃদয় চিন্তার বলে চিরিচির ময়না পাখি। এসো সখী, আমার নিজেরা ভেতরে এসো। তুমি কি বললে ভাবি? তোমার খুব লেগেছে? আমার খুব লেগেছে? না দাদু ভাই, আমার এতটুকু লাগেনি। নিজের লোক আঘাত দিলে তবেই তো বড় লাগে, কিন্তু ও আমার কে দাদু ভাই যে ওর আঘাতে আমি কষ্ট পাবো? ও আমার কেউ নয় দাদু ভাই, ও আমার কেউ নয়। দেখো, এই কদিন আমি তোকে বড্ড বেশি ভালোবেসে ফেলছিলাম রে। আমার দাদু ভাইয়ের চেয়েও তোকে যে আমার অনেক বেশি আপন মনে হতো। তাই তো তোর সঙ্গে রসিকতায় মেতে উঠে আমি আমার জীবনের সব কষ্ট ভুলে থাকতে চেয়েছিলাম। কিন্তু তুই যে আমার সেই রসিকতা পছন্দ করছিস না তা আমি বুঝতে পারিনি দাদু। আর আমি কোনোদিনও তোর সঙ্গে রসিকতা করবো না। আর আমি কোনোদিনও তোর সঙ্গে রসিকতা করবো না। দাদু, চমৎকার নতুন বউ, চমৎকার। এই পুরো মানুষটার স্নেহ ও ভালোবাসার কি সুন্দর প্রতিদান। আমি এই মানুষটা ওখানে নিজের বউ ছেলেকে হারিয়ে কান্নার পাহাড় বুকে জমিয়ে বসে আছে। এই সেই জীবনে তোমাকে পেয়ে আমি তো একটু আনন্দে বাঁচতে চেয়েছি। সেই হাসিটুকু তুমি ওখানে কেড়ে নিলে নতুন বউ। আমরা থাকবে কেন করতাম
কি দাদুরা সমস্ত স্থানে স্থানে বিশেষ সম্পত্তি সব সাথীর নামে উইল করে দিয়েছে। তুমি কি করছো দাদু? তুমি কি করছো দাদু? তুমি কি করছো? আমি কি কোনো ভুল করেছি? হ্যাঁ দাদু, হ্যাঁ তুমি ভুল করেছো, তুমি ভুল করেছো। কারণ আমার স্ত্রী সাথী নয়। কি বললি দাদু ভাই? ও আমার দাদু নয়। না দাদু না, আমার তো স্ত্রী নয়। তাহলে কার স্ত্রী? আমার স্ত্রী না, আমি কারো স্ত্রী নই। আমি যে একটা মূর্তিমান মহাপাপ। আমাকে আপনি মাফ করে দিন দাদু। আমার রহস্যময় জীবনের ঠিক ঠিকানা খুঁজে না পেয়ে বড়ই অস্থির হয়ে পড়েছিলাম। তাই হয়তো আমি আপনার উপর এই দুর্ব্যবহার করে দিয়েছি। কিন্তু তুমি কে? আমি একজন স্মৃতি শক্তিহীনা বিগত জীবনের কোনো কিছুই যে আজ আমার মনে নেই। আর সেই সুযোগে এরা আমাকে দিয়ে একটা মিথ্যে নাটক মিথ্যে নাটক। আমি কি শুনছি দাদু ভাই? এই মেয়েটার আসল পরিচয় তাহলে কি? কার বউ? আমরা যে কিচ্ছু জানি না। একদিন এক গুন্ডার কবল থেকে ওকে উদ্ধার করে দেখি উনি স্মৃতিশক্তি হারিয়ে নববিবাহিতা ওই মহিলা জ্ঞান ফিরে আমি খোঁজ করতে থাকি। আবার উনি জ্ঞান হারিয়েছে। আর আমি সেখানে উপস্থিত হতে সম্পদ আমাকে অনুরোধ করে ওর স্বামী সাজা। আমি ওই ভদ্র মহিলা অনিশ্চয়তার কথা ভেবে সম্পদের অনুরোধ মেনে নিই। কিন্তু ওনার বাসায় আমাকে নিয়ে যাওয়ার সমস্যা ছিল বলে তাই অনিবার্য কারণে আপনার বাড়িতে আশ্রয় নিতে আমি বাধ্য হয়েছি। আমি বলেছিলাম না যে খোকা বাবু আর নতুন বউ নিজেদের মধ্যে আপনি আজকে করে কথা বলতে ভাবি। যে শালা আমার হাজার অনুরোধ বিয়ে করতে রাজি হচ্ছিল না, সে হঠাৎ বিয়ে করে বাড়িতে বউ দিয়ে এলো। দাদু, তোমরা তিনজনে যে সমস্যার সৃষ্টি করেছো তার সমাধান করবো আমি। দাদু, ভাই, তুই তোর আগের জীবনের কথা যেমন ভুলে আছিস তেমন ভুলে থাকবি। আর সুমন্ত, তুমি আর এখন থেকে নকল নও, ওর আসল বাস্তব দাদা। আর দাদু ভাই আর নকল নয়, এবার থেকে তোদের আসল স্বামী স্ত্রীর সম্পর্ক করতে আগামী লগ্নে আমি তোদের বিয়ে দেব। ঠিক বলেছেন কর্তা, ঠিক বলেছেন। হ্যাঁ, আজকে আমি আগে থেকে আমার স্ত্রী ভেবে এসেছি, তাই বিয়ে যদি দিতেই হয় আগামী লগ্নে আপনি আমার সঙ্গে বিয়ে দেবেন। দয়া করুন, সম্পদ তো তোমারই বন্ধু, বন্ধুর জন্য এইটুকু ত্যাগ তুমি স্বীকার করতে পারবে না। আর কত ত্যাগ স্বীকার করবো দাদু? সেদিন তো ত্যাগ স্বীকার করে আমি ওই অন্যের স্ত্রীকে আমার নিজের স্ত্রীর স্বীকৃতি দিয়েছিলাম। তাহলে কেন আজ আপনারা আমাকে বঞ্চিত করতে চাইছেন? বিয়ে যদি দিতে হয় আমার সঙ্গে আপনি ওর বিয়ে দেবেন, আমার সঙ্গে। সুমন্ত, কি ভেবেছেন কি আপনারা? আমি কি খেলার নাকি বাজারের সামগ্রী? যার যখন মর্জি হবে সে তখন আমাকে কিনতে চাইবে। আপনাদের খেয়াল খুশির চাহিদা মেটাতে গিয়ে আমাকে কি আত্মহত্যা করতে হবে? না, তোমাদের কাউকে কিছু করতে হবে না। দাদু, রঘুদা, হ্যাঁ আমি তোমাদের বলছি, আমি যেটাই বলবো সেটাই কিন্তু আমার লাস্ট ডিসিশন। আগামী লগ্নে ওই ভদ্র মহিলার সঙ্গে আমার নয় সুমন্তরের বিয়ে হবে। মন্দিরের জীবন নিয়ে আমি আপনাদের এভাবে ছিনিমিনি খেলতে দেব না। আপনারা যাকে সাথে বানিয়ে রেখেছেন সে হলো মন্দিরা, আমার স্ত্রী। মিথ্যে কথা। না না, মিথ্যে নয়। আপনাদের ভালোবাসার অত্যাচারে ওর অতীতটাকে ঘুরতে বসেছে, তাই আপনাদের কাছ থেকে ওকে দূরে সরিয়ে নিয়ে যেতে না পারলে আমি তো অতীতটাকে কোনোদিনও ফেরাতে পারবো না। তাই আজ আমি ওকে এখান থেকে নিয়ে যাবো। চলে এসো মন্দিরা। কি করছো? নতুন বউকে ছাড়ো, ছাড়ো বলছি। না, আজ আমি ওকে এখান থেকে নিয়ে যাবো। তোমার মন্দিরা আর নেই ক্ষতি করতে আমার বাড়িতে দাঁড়িয়ে আমার
বাকি সবার মতো পর করে আমি জানি না, আমি কিছুই জানি না। একটা বাইরের লোকের জন্য তুমি এমন কেন বলছো রতনবাবু? ওই বাইরের লোকটার কষ্ট দেখেই তো আমার কেন এত কষ্ট হচ্ছে তুমি কি বলতে পারো? ওই লোকটা তোকে জাদু করে ফেলেছে দিদি ভাই। সেই জন্য তো বলছি তোমরা বেরো না, ওকে দয়া করে এখান থেকে চলে যেতে কি পারো। বললেন মন্দিরা? আমি এখান থেকে চলে যাব? তাহলে সত্যি তুমি আমার সঙ্গে যাবে না? তোমার মন্দিরে শাস্তে গিয়ে আমি আমার এই সাথীর জীবনটাকে কিছুতেই আমি তছনছ করতে পারবো না, কিছুতেই না। আমি মন্দিরে নই, আমি সাথী। মন্দিরা চিরদিন আধারে কেটে গেল এ জীবন, কেউ তো প্রদীপ হাতে কাছে আসেনি। চিরদিন আধারে কেটে গেল এ জীবন, কেউ তো প্রদীপ হাতে কাছে আসেনি। দূর থেকে দেখেছি পূর্ণিমার দাবি, কখনো আমার ঘরে জোছনা ফোটেনি। দূর থেকে দেখেছি পূর্ণিমার দাবি, কখনো আমার ঘরে জোছনা ফোটেনি। চিরদিন আধারে কেটে গেল এ জীবন, কেউ তো প্রদীপ হাতে কাছে আমার জিনটির সাথে আজ হবে ঝিনুকের পাকা দেখা। আজ ঝিনুকই আমার একমাত্র ছেলের বউ। আর সেই জন্য তো ওই ম্যানেজার বাবুর সাথে যুক্তি করে ওই ঝিনুককে আমি সমুদ্র বাবুর জীবন থেকে আলাদা করে দিয়েছি। এবারে একটাই ভালো দিন দেখি আমি আমার জিনটির সাথে ঝিনুকের বিয়ে দেবো। তার আগে আমি তোমার স্বার্থ করবো, স্বার্থ। আরে যাই করিস বা, আরে বেশ যাই যেমন করি করি। আরে ওই দিন কিন্তু আমার পেট ভরে মাও খাবো। এবার পিন্ডি খাবে তুমি, পিন্ডি। তাই খাবো বাবা। পিন্ডি? আরে ওটা তো মোড়ার উপরে খায়। আরে সেই ব্যবস্থাই করতে এসেছি। আরে তোর মনে হয় বেশি মেলা হয়ে গেছে। না, আমি আর নেশা করি না।
থেকে সরিয়ে দিয়েছি। ওই ঝিনুকটা আমি তোর সাথে বিয়ে দেবো। চমৎকার বাবা, চমৎকার। ওই নিজের ছেলের ইচ্ছে পূরণ করার জন্য তুমি ওই সমুদ্র জীবনটা এত সহজে নষ্ট করে দিলে। তুমি কি জানো ওই সমুদ্র বাবু এখন কেমন আছে? কেমন আছে সমুদ্র বাবু? মরে গেছে। কিন্তু সমুদ্র সৈকতে তার সাদের ঝিনুকটা হৃদয়ের মুক্তটুকু হারিয়ে নিষ্ফল মাথা ঘুরছে। আর মদ খাবে সমুদ্র বাবু? আপনার মতো মানুষের মদ খাওয়া মানায় না সমুদ্র বাবু। কেন কেন মানে না? শান্ত সমুদ্রের বুকে প্রশান্ত ঘুরতে মানায়। নিষ্কলঙ্ক সমুদ্রের চরিত্রে যদি কলঙ্কের কালিমা মানায়, তাহলে তাহলে মদের নেশায় নিজের স্বাধীন সত্তাটাকে ঢেকে রাখতে আমার বাজানো। ভাই বাবু আর মদ খাবেন না? সেদিন আমি মিথ্যে বলেছিলাম, কিন্তু আজ আমি সবাইকে সত্যিটা বলবো। প্রথম কাকা, এক টুকরো ভাঙা গাছকে জোড়া লাগালে যেমন তারটা মরতে যায় না, তেমনি শত চেষ্টাও এই কলঙ্কের তার নির্মূল করা যায় না। আর সেই কলঙ্কের জ্বালা ঘুরে থাকতে আমি আকণ্ঠ মনের নেশায় নিজেকে ডুবিয়ে রাখতে হবে না। একদম তুমি আমায় ছোঁবে না। আমার মতো একটা বাম্পর চরিত্রে তোমার পবিত্র শরীরটা যে অপবিত্র হয়ে যায়। তোমার মতো দেবতার ছোঁয় আমার মতো পাশানি আমার নতুন করে দেবতা? আমি দেবতা যে তোমার নারীত্বকে অসম্মান করেছে, তোমাকে জোর করে ধর্ষণ করেছে? তাকে দেবতা বলে ডেকে ওই দেবতা শব্দটাকে রমনা হতে দিও না, রমনা হতে দিও না। তার যে তোমার এই অসম্মানকে তালুকার দিকে তুমি ঘৃণার ঠুটকার ছুঁড়ে মারো। ঘৃণার ঠুটকার। তোমার নারীত্ব হরণকারী এই জানোয়ারটার বুকে তুমি লাথি মারছিল। আচ্ছা লাথি মারো, লাথি। আমি জানি জীবন নয় আমি করছি, তার কোনো ভয় নেই। আর আমি নিজের পাপের প্রায়শ্চিত্ত করবো। বিষকে আত্মহত্যা করে আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করছি। তোমরা সবাই আমাকে ক্ষমা করো। একটিবার, শুধু একটিবার তুমি আমার দিকে চেয়ে দেখো। আমি তোমাকে কোথা দিচ্ছি আর কোনদিন আমি বলবো না। জিরু কোথা বলো, জিরু একটিবার তুমি আমার সাথে কথা বলো। কাছাকাছি এসে যায় তাহলে প্রমাণ হয়ে যাবে দেব মন্দিরে করেনি। আর যদি বলে দেয় মন্দিরে আমি না, তার আগে আমাকে এমন কিছু একটা ব্যবস্থা করতেই তোকে
বাসন্তী মৃত্যু